নমস্কার, পঠন পাঠনের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমরা আজকে একটা নতুন সিরিজ নিয়ে এসেছি। প্রতিদিন রাত 10টায় 10টা করে এমসিকিউ, জিকে, ইংলিশ প্রত্যেক দিন রাত 10টায় কী কোন বারে কী ক্লাস হবে সেটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। প্রতিদিন রাত 10টায় চ্যাপ্টার ধরে ধরে 10টা করে এমসিকিউ হবে। এবার 10টা এমসিকিউ মানে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার করবো তা না, সেই 10টা এমসিকিউ এর পুরো অ্যানালাইসিস করা হবে। আশা করি যেগুলো সেন্ট্রালের এক্সাম রয়েছে, মেনলি আমরা এটা সেন্ট্রালের এক্সামকে ফোকাস করেই করছি, রেল থেকে শুরু করে সিএইচএসএল, সিজিএল, তাছাড়াও আরও যেগুলো এক্সাম রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, পিএসসি হয়ে যাক, ক্লার্কশিপ হোক, মিসেলেনিয়াস হোক, দেখতেই পাবে যে আমাদের কোশ্চেনের লেভেলটা আমরা সেইভাবেই সেট করেছি যাতে করে তোমাদের এই যে এখন গতানুগতিক দেখা যাচ্ছে রেল থেকে শুরু করে সিএইচএসএল, সিজিএল, এগুলো কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে এবং কোশ্চেন অনেকটা ডেপথে গিয়ে জিজ্ঞাসা করছে। সেই হিসাবে আমরাও সেইভাবেই সিরিজটাকে নিয়ে যাব যাতে করে পুরো চ্যাপ্টারটা তোমার একটা ওভারঅল রিভিশন এখানে হয়ে যায়। তো আজকের প্রথম ক্লাস রাত 10টায় 10টা এমসিকিউ শুরু করা যাক, ঠিক আছে? দেখ, প্রথম কোশ্চেনে আমরা আসছি। প্রথম কোশ্চেন, আচ্ছা আমরা আজকে যেটা করব সেটা বলে দিই একটু আগে। আমরা আজকে ইতিহাস শুরু করছি। ইতিহাসের ফার্স্ট ক্লাস, একদম প্রাচীন যুগের ইতিহাস, প্রাগৈতিহাসিক ইতিহাস, ঠিক আছে? অ্যানসিয়েন্ট হিস্ট্রির প্রথম ক্লাস, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস, সেখান থেকে আমরা আজকে 10টা কোশ্চেন সিলেক্ট করেছি। দেখি সেই 10টা কোশ্চেন কী হবে। চলো একদম 1 নম্বর কোশ্চেনে আসি। সাথে সাথে নোট ডাউন করতে করতে থাকবে। ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? ডাব্লিউবিসিএস প্রিলিমস 2016 সালের কোশ্চেন। ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? অপশন দেওয়া আছে ব্রুস, আলেকজান্ডার ক্যানিংহাম, জন মার্শাল, লর্ড কার্জন। এই 4টা অপশন দেওয়া আছে। তো চলো দেখি আমরা। বলছি আমাদের যেটা অ্যান্সার হবে স্যার, ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার ক্যানিংহামকে বলা হয় ভারতের প্রত্নতত্ত্বের জনক। ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার ক্যানিংহামকে বলা হয়। স্যার অপশন নাম্বার এতে যে ব্রুস ছিল, স্যার রবার্ট ব্রুসের কথা যে ছিল, ব্রুস, এই ব্রুসকে ওয়ার্ল্ডের প্রত্নতত্ত্বের জনক বলা হয়। ওয়ার্ল্ড আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের যে ফাদার, তাকে বলা হয় ব্রুসকে, ঠিক আছে? যদি ভারতের রেসপেক্টে বলে দেন হবে আলেকজান্ডার ক্যানিংহাম, যদি পৃথিবীর সাপেক্ষে বলে তাহলে হবে ব্রুস। স্যার জন মার্শাল, জন মার্শাল, স্যার জন মার্শালের নামটা কেন ইম্পর্টেন্ট? জন মার্শালের কথা আমরা নেক্সট চ্যাপ্টারে যখন পড়ব, হরপ্পা বা সিন্ধু সভ্যতা, তখন আমরা পড়ব জন মার্শাল হচ্ছে এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার প্রথম খোঁজ করেছিলেন। তাহলে জন মার্শাল হচ্ছে হরপ্পা সভ্যতার প্রথম খোঁজ করেছিলেন। স্যার খোঁজ ঠিক নয়, খোঁজ তো চার্লস মেসন করেছিল, একটু চেঞ্জ করো, চার্লস মেসন করেছিল খোঁজ। জন মার্শাল হচ্ছে প্রথম যাকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল, ওই সময়কার যে ডিপার্টমেন্ট ছিল সেই দায়িত্বটা, যার আন্ডারে এই খোঁজের কাজটা চলেছিল, সেটা হচ্ছে গিয়ে জন মার্শাল। আর যদি বলে খোঁজ কে করেছিল, দেন হচ্ছে চার্লস মেসন। কি বললাম আরেকটু ক্লিয়ার করে দিই। জন মার্শালের আন্ডারেই বিভিন্ন ঐতিহাসিকরা এই সভ্যতার খনন কার্যগুলো চালু করেছিল, যেমন দয়ারাম সাহানি, যেমন হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, বিএন রাও, এরা প্রত্যেকে জন মার্শালের নেতৃত্বেই কিন্তু এগুলো চালু করেছিল। আর যদি বলে খোঁজ কে করেছিল, দেন হবে চার্লস মেসন। স্যার লর্ড কার্জনের নাম কেন এইখানে রিলেটেড? লর্ড কার্জনের সম্পর্কে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফরমেশন পড়েছি। আধুনিক ভারতের ইতিহাসে এনার এক বিশাল অনেক বড় ইতিহাস আছে, সেখানে আমরা তো পড়বই যে ভারত বঙ্গভঙ্গের সঙ্গে জড়িত এরকম প্রচুর ইতিহাস আছে লর্ড কার্জনের, সেখানে পড়ব। এই রিলেটেড লর্ড কার্জন এই কারণে ইম্পর্টেন্ট, কারণ যখন এই যে প্রত্নতত্ত্বের খোঁজাখুঁজি চলছে, যখন হরপ্পা সভ্যতার আবিষ্কার হচ্ছে ভারতবর্ষে, সিন্ধু সভ্যতার আবিষ্কার হচ্ছে, এই আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের যে খোঁজটা করছে চার্লস মেসনের নেতৃত্বে, যে খোঁজটা হলো, জন মার্শাল যাকে দিয়ে কাজগুলো করাচ্ছে, ওই সময় ভারতবর্ষের যিনি ভাইসরয় ছিলেন তার নাম হচ্ছে লর্ড কার্জন। বোঝা গেল? তাহলে ভারতবর্ষের যে এই যে প্রত্নতাত্ত্বিক যে সভ্যতার আবিষ্কার হলো, যে আমাদের হরপ্পা সভ্যতার যে আবিষ্কার হলো, সেই যখন সভ্যতা আবিষ্কার হলো তখন ভারতবর্ষের ভাইসরয় যিনি ছিলেন তার নাম হচ্ছে লর্ড কার্জন। তাহলে আমরা প্রথম যে কোশ্চেন ছিল আমাদের অ্যান্সার হবে ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার ক্যানিংহাম হচ্ছে ভারতের প্রত্নতত্ত্বের জনক। যদি ওয়ার্ল্ডের সাপেক্ষে বলে দেন ব্রুস অ্যান্সার হবে। যদি বলে যে জন মার্শাল কি করেছিল?
চার্লস মেসন যে প্রথম খোঁজটা দিয়েছিলেন যে এতটা জায়গা জুড়ে হরপ্পা সভ্যতার এক্সিস্টেন্স থাকতে পারে। এবার তো একজনকে দায়িত্ব দেওয়া হবে যে তুমি আন্ডারে কাজটা শুরু করাও। তো যার আন্ডারে কাজটা শুরু হয়েছিল সেটা হচ্ছে জন মার্শাল। ঠিক আছে, আচ্ছা লর্ড কার্জন কেন ইম্পর্টেন্ট বললাম, এই সময় যখন এই যে হরপ্পা সভ্যতার খনন কার্য চলছে, এই সময় ভারতের প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্টের হেড ছিলেন, আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের হেড ছিলেন তোমার হচ্ছে লর্ড কার্জন বা ভাইসরয় ছিলেন ওই সময় লর্ড কার্জন। নেক্সট চলে আসি স্যার পরের গল্পে। কোশ্চেন নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেনে আসছি। দ্বিতীয় কোশ্চেন বলছে মাইক্রোলিথিকের প্রতিরূপ হলো মাইক্রোলিথিক কালচার এর প্রতিরূপ কোনটা? WBCS মেন 2017 সালের কোশ্চেন। মাইক্রোলিথ কালচারের প্রতিরূপ কোনটা? নিচের কোনটা হচ্ছে মাইক্রোলিথ কালচারের প্রতিরূপ? দেখো আমরা ক্লাসে পড়েছি বা তোমরা যারা ভিডিও দেখছো, তোমরাও যারা ইতিহাস পড়েছো জানো মাইক্রোলিথ কালচার কোন সময় দেখা যায়? মেসোলিথিক যুগে। আমরা যদি প্রাগৈতিহাসিক যুগকে 3টা ভাগে ভাগ করি, যে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। আচ্ছা তার আগে আমি আরেকটু হিস্ট্রিটাকে আরেকটু ডেসক্রাইব করি। টোটাল হিস্ট্রিকে যদি 3 ভাগে ভাগ করা হয়, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর হিস্ট্রি। এই প্রি হিস্ট্রির আবার 3টা পার্ট আছে। প্রি হিস্ট্রি বা প্রাগৈতিহাসিক যুগের 3টা পার্ট আছে, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। ঠিক আছে, প্যালিওলিথিক যুগটা স্যার কখন চলেছিল? প্রায় 5 লাখ বিসি থেকে 10,000 বিসি পর্যন্ত চলেছিল প্যালিওলিথিক যুগ। 5 লাখ বিসি থেকে শুরু করে 10K বিসি, 10,000 বিসি পর্যন্ত চলেছিল প্যালিওলিথিক যুগ। তারপরে শুরু হয় মেসোলিথিক যুগের গল্প। 10K বিসি থেকে শুরু করে প্রায় 5,000 5K বিসি। এগুলো এক্স্যাক্ট সাল হয় না, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে একটু কম বেশি হবে। আর নিওলিথিক যুগ প্রায় 5K বিসি থেকে শুরু করে 3,000 3K বিসি পর্যন্ত চলেছিল নিওলিথিক যুগ। তো এই যে টাইম পিরিয়ডটা 10K বিসি থেকে 5K বিসি, এই যে টাইম পিরিয়ডটা, এই সময় মাইক্রোলিথ কালচারের উদ্ভব হয়। আর হোয়াট ইজ মাইক্রোলিথ কালচার? মাইক্রোলিথ কালচার কি জিনিস? বলছে ছোট ছোট হাতিয়ারের ব্যবহার শিখে মানুষ, হাতিয়ারের বিশেষায়ন হওয়া শুরু হয়। ছোট ছোট হাতিয়ার মানে চোকলা পাথর। যেমন বলি, এর আগে প্যালিওলিথিক যুগে না মানুষের আবির্ভাব হয়েছে। এই প্যালিওলিথিক যুগে মানুষের আবির্ভাব হয়েছে, মানুষ হাতিয়ারের বিশেষায়ন জানে না। মানে হচ্ছে মানুষের মাথায় এতটুকু বুদ্ধি নাই যে আমি যদি একটা হরিণকে শিকার করছি তার জন্য এত বড় পাথর ইউজ করছি, আবার একটা মাছকে মারার জন্য এত বড় পাথর ইউজ করছি। মানুষের মাথায় এইটুকুটা বুদ্ধি ওই সময় ছিল না যে আমি এই পাথরটাকে ভেঙে যদি ছোট পাথর বানাই তাহলে সেই ছোট পাথর দিয়ে শিকার করতে সুবিধা হবে। কারণ মানুষের বুদ্ধির পরিসর ক্ষমতা খুব কম ছিল, কারণ ওই সময় মানুষ 550 সিসি মতো তার ব্রেনের পরিসর ক্ষমতা ছিল, যেটা এখন প্রায় 1350 বা 1400 সিসি আমাদের। তাহলে বলছে যেহেতু ব্রেনের এতটুকু ক্ষমতা ছিল না, সেই জন্য হাতিয়ারের কি বলেছে বিশেষায়ন হয়নি। তো এই সময়কার যে প্যালিওলিথিক সময়কার যে মানুষ বড় বড় হাতিয়ার ইউজ করতো, বড় বড় পাথর ইউজ করতো, বিশাল বড় বড় পাথর, ওই পাথর দিয়ে মাছকেও শিকার করতো, ওই পাথর দিয়ে বাঘকেও মারতো, ওই পাথর দিয়ে হরিণকেও মারতো। তো এই বড় বড় পাথরকে কোয়ার্টজাইট পাথর বলা হয়। এই বড় বড় পাথরকে কোয়ার্টজাইট পাথর বলা হয়। এই জন্য এই সময়কার মানুষকে কোয়ার্টজাইট ম্যান বলা হয়। এই প্যালিওলিথিক যুগের মানুষকে কোয়ার্টজাইট ম্যান বলা হয়। ঠিক আছে, কিন্তু মেসোলিথিক যুগ যখন শুরু হলো, এই সময় মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে একটু বুদ্ধি বাড়লো, মানুষ এবার হাতিয়ারের ধীরে ধীরে বিশেষায়ন ঘটাতে শুরু করলো। মানে বড় পাথর, এটা একটা বড় পাথর ছিল, একে ভেঙে ছোট ছোট চোকলা পাথর বানাতে লাগলো। চোকলা মানে একে ভেঙে দিল, এরকম ছোট ছোট বিভিন্ন আকৃতির বিভিন্ন টাইপের পাথর বানাতে শুরু করলো। মানুষ দেখলো এত বড় পাথর ইউজ করার থেকে এগুলো পাথর ইউজ করা অনেক সুবিধা। তো এই যে কালচারটা, এটাকে মাইক্রোলিথ কালচার বলা হয়। এই মাইক্রোলিথ কালচার তাহলে কোন সময় হয়েছিল? মেসোলিথিক যুগে হয়েছিল। এই মেসোলিথিক যুগে আর কি শিখি আমরা? এই মেসোলিথিক যুগে মানুষ অন্তিম সংস্কারের ব্যবহার শিখেছে। এই যে মারা গেলে যে আমরা আগুনে নিয়ে গিয়ে পুড়িয়ে দিচ্ছি বা কবর দিচ্ছি, এটাকে অন্তিম সংস্কার বলা হয়। আমাদের সনাতন ধর্ম অনুযায়ী 16খানা সংস্কারের উল্লেখ আছে মনুস্মৃতিতে। এই 16টা সংস্কারের মধ্যে 16 নম্বর সংস্কার যেটা মানুষ মারা গেলে পালন করে, সেটা হচ্ছে অন্তিম সংস্কার। বলছে অন্তিম সংস্কারেরও উল্লেখ পাওয়া গেছে মেসোলিথিক যুগে। আর কি হয়েছে মেসোলিথিক যুগে? মেসোলিথিক যুগে মানুষ কিছু অস্থায়ীভাবে পশুপালন করা শিখেছিল।
স্থায়ী পশুপালন না, কিন্তু অস্থায়ীভাবে ছাটছুটভাবে কিছু পশুপালন করা শিখেছিল। তো এইরকম প্রথম পশুপালন কোথায় করেছে? মধ্যপ্রদেশের আদমগড় বলে একটা জায়গা আছে, সেখানে মানুষ প্রথম পশুপালন করেছিল। তাহলে পরীক্ষায় কোশ্চেন কিন্তু অনেকবার এসছে যে প্রথম পশুপালনের নির্দেশন কোথায় পাওয়া যায়? মধ্যপ্রদেশের আদমগড়। মধ্যপ্রদেশের আদমগড়ে প্রথম পশুপালনের নির্দেশন পাওয়া যায়, এটা হচ্ছে মধ্যপ্রদেশের আদমগড়। ঠিক আছে স্যার। নিওলিথিক যুগে স্যার কিসের আবির্ভাব হয়েছে? মানুষ চাকার আবির্ভাব করেছে। এই সময় হোমোসেপিয়েন্স মানুষের আবির্ভাব হয়েছে। মানুষ স্থায়ী পশুপালন শিখেছে, মানুষ কৃষিকাজ করা শিখেছে। এবার কৃষিকাজ থেকে গল্প, তাহলে প্রথম মানুষ কৃষিকাজের নির্দেশন কোথায় পাওয়া যায়? নর্মালি আমরা যদি বই পড়ি দেখব যে বলা হয় মেহেরগড়ে প্রথম কৃষিকাজ হয়েছিল। একদম ঠিক কথায়, মেহেরগড়ে হয়েছিল। কিন্তু যদি অপশন লোহরাদিও থাকে, যদি অপশনে এই অপশনটা দিয়ে দেয় লোহরাদিও, তাহলে কিন্তু লোহরাদিও হবে। এটা ইউপির একটা জায়গা, বলা হয় এখানে প্রথম কৃষিকাজ হয়েছিল এবং এটা রিসেন্ট স্টাডি 2016 সালে পাবলিশড হয়েছে। বলছে লোহরাদিওতে প্রথম কৃষিকাজ হয়েছিল এবং এটা যদি অপশন থাকে এটাই হবে। কেন হবে? কারণ 2023 সালের যদি বিসিএস এর প্রিলিমসের কোশ্চেন চেক করো, দেখবে ওখানে দিয়েছিল কোশ্চেন এবং লোহরাদিও অপশনও ছিল এবং অ্যান্সারও পিএসসি কিন্তু এটা নিয়েছে এবং এটা নেওয়াও উচিত। 8000 বিসিতে এখানে কৃষিকাজ শুরু হয়ে যায়, আর মেহেরগড়ে হয়েছিল 7000 বিসি। তাহলে আমাদের যদি লোহরাদিও অপশনে থাকে তাহলে লোহরাদিও অ্যান্সার হবে, না থাকলে মেহেরগড় হবে। ঠিক আছে। চ্যালকোলিথিক যুগ বলছে যখন নিওলিথিক যুগ শেষ হচ্ছে তার শেষ পর্যায়ে চ্যালকোলিথিক যুগের সূচনা হয়। এই সময়কে আমরা তাম্রলিপ্ত যুগ বলি, আমরা এই চ্যালকোলিথিক যুগকে তাম্রলিপ্ত যুগ বলি। ঠিক আছে, এই মোটামুটি গেল। আরও কিছু আলোচনা আছে, নেক্সট কোশ্চেনগুলো যখন অপশন আসবে আবার বলবো। চলো, তাহলে আমার যেটা ফাইনালি দাঁড়ালো যে মাইক্রোলিথের প্রতিরূপ কোন যুগকে বলা হয়? মেসোলিথিক যুগকে মাইক্রোলিথের প্রতিরূপ বলা হয়। নেক্সট কোশ্চেনে আছে। কি বলেছে স্যার? বলছে ভীমবেটকা গুহাগুলিকে মূলত কত বছর পুরনো বলে মনে করা হয়? এনটিপিসি 2016 সালের কোশ্চেন। ভীমবেটকা গুহাগুলোকে কত বছরের পুরনো মনে করা হয়? স্যার 30,000 বছর পুরনো মনে করা হয়। ভীমবেটকা যে গুহাচিত্র সেটাকে 30,000 বছর পুরনো মনে করা হয়। এবার স্যার ভীমবেটকা গুহাচিত্র কি? ভীমবেটকা গুহা কি? বলছে প্যালিওলিথিক যুগে, একদম প্রাচীন প্যালিওলিথিক যুগে কিছু মানুষের ছবি আঁকার নির্দেশন পাওয়া গেছে। ছবি আঁকা মানে মানুষ দেওয়ালে, গুহার দেওয়ালে কিছু রকমভাবে ছবি এঁকেছে, যে কোনো কারো পিঠে বসে কোনো মানুষ আছে, এরকম বিভিন্ন ছবির নির্দেশন পাওয়া গেছে। তো এই ছবির নির্দেশনগুলো ভারতবর্ষের যেখানে পাওয়া গেছে দুটো জায়গা, তার মধ্যে একটা হচ্ছে ভূপালের ভীমবেটকা গুহা। ঠিক আছে, মধ্যপ্রদেশের ভূপালের ভীমবেটকা গুহা চিত্র, এবং বলা হয় এই গুহাটা 30,000 বছর পুরনো। মাথায় রাখবে গুহাটা 30,000 বছর পুরনো, কিন্তু ওর মধ্যে যেটা পেন্টিং আছে পেন্টিংটা কিন্তু 12,000 বছর পুরনো। যেটা স্যার আবার বললাম যে গুহাটা রয়েছে ভীমবেটকা গুহার কথা বলেছে, এখানে কিন্তু পেন্টিংয়ের কথা বলেনি। ভীমবেটকা গুহাগুলিকে মূলত কত বছর পুরনো বলে মনে করা হয়? 30,000 বছর পুরনো। যদি বলতো ভীমবেটকা গুহার চিত্রগুলো কত বছর পুরনো, প্রায় 12,000 বছর পুরনো হচ্ছে ভীমবেটকা গুহা চিত্র। ক্লিয়ার হলো? 5,000 অপশনটাকে লিঙ্ক করতে পারো এইভাবে যে আমাদের হরপ্পা সভ্যতা যদি আমরা এখন করিনি, হরপ্পা সভ্যতা আজ থেকে প্রায় 5,000 বছর পুরনো মোটামুটি হরপ্পা সভ্যতা। কারণ হরপ্পা সভ্যতার সময়কালটা আমরা জানি প্রায় 2550 বিসি থেকে 1750 বিসি, আর এদিকে এখন 2026 চলছে। 2000 বছর আর ওইদিকে 2500 বছর বা 2700 বছর, মোটামুটি 5,000 বছর পুরনো হচ্ছে হরপ্পা সভ্যতা। ঠিক আছে, এই গেল এই কোশ্চেন। চলে আসছি স্যার কোশ্চেন নাম্বার 4-এ। বলছে রাজস্থানে অবস্থিত মধ্য প্রত্নপ্রস্তর যুগের সবচেয়ে বড় কেন্দ্র কোনটি? বলছে রাজস্থানে অবস্থিত মধ্য প্রত্নপ্রস্তর যুগের সবথেকে বড় কেন্দ্র কোনটি? মেসোলিথিক যুগে বা মধ্য প্রত্নপ্রস্তর যুগে
তিনটা জায়গাতে পশুপালনের নির্দেশন পাওয়া গেছিল। একটার কথা আমরা বলে দিলাম, মধ্যপ্রদেশের আদমগড়, আগের কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে বলে দিলাম ওখানে প্রথম। আদমগড় বাদ দিয়েও আরও কিছু জায়গা আছে যেখানে হচ্ছে গিয়ে এই পশুপালনের নির্দেশন পাওয়া যায়। যেমন হচ্ছে একটা হচ্ছে এই রাজস্থানের বাগড়, উত্তরপ্রদেশের সরাই বাহাদুর রায়, সরাই নাহার রায়, বা অনেক জায়গাতে বাহাদুর রায় দেওয়া থাকে। এই বাগড়টাই রাজস্থানের, এই বাগড়টা হচ্ছে সব থেকে বড় সাইট, মেসোলিথিক যুগের সব থেকে বড় সাইট। রাজস্থানে অবস্থিত মেসোলিথিক যুগের সব থেকে বড় সাইট হচ্ছে বাগড়। এখানে কিন্তু পশুপালনের কিছু নির্দেশনও পাওয়া যায়। বাগড়ে মাথায় রাখবে, এখানে পশুপালনের নির্দেশন পাওয়া যায়। আদমগড় নিয়ে তো আগেই বলে দিলাম, আদমগড় মধ্যপ্রদেশে আছে। আদমগড় মধ্যপ্রদেশে প্রথম পশুপালন হয়েছিল আদমগড়ে। সরাই নাহার রায় এটা ইউপিতে আছে, এখানেও পশুপালনের নির্দেশন পাওয়া যায়। ঠিক আছে। আর স্যার কি চোপানি মান্ডো, স্যার চোপানি মান্ডো এলাহাবাদে আছে। এলাহাবাদে রয়েছে স্যার, ইউপি এলাহাবাদে রয়েছে। এখানে প্রথম পটারি মৃৎশিল্প পাওয়া যায়। এখানে প্রথম মৃৎশিল্পর নির্দেশন পাওয়া যায়, মৃৎশিল্পের নির্দেশন পাওয়া যায়, মাথায় রাখবে। চোপানি মান্ডোতে এলাহাবাদে রয়েছে, ইউপির এলাহাবাদে রয়েছে। এখানে প্রথম মৃৎশিল্পের নির্দেশন পাওয়া যায়, পটারির নির্দেশন পাওয়া যায় প্রথম। তাহলে কোশ্চেন যেটা ছিল স্যার, মহারাষ্ট্র পিএসসি প্রিলিমস 2022 সালের কোশ্চেন, রাজস্থানে অবস্থিত মধ্যপ্রস্থের যুগের সবচেয়ে বড় কেন্দ্র কোনটা? সব থেকে বড় কেন্দ্র হচ্ছে বাগড়। ঠিক আছে, নেক্সট চলে আসি পরবর্তী কোশ্চেনে। আতরঞ্জি খেরা, আতরঞ্জি খেরা নামক প্রত্নতাত্ত্বিক স্থানটি কোথায় অবস্থিত? আতরঞ্জি খেরা স্যার দেখো এসএসসি সিজিএল 2021 কোশ্চেন, আরআরসি জিডি 2012 সালের কোশ্চেন। আতরঞ্জি খেরা স্যার কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশে অবস্থিত আতরঞ্জি খেরা। ঠিক আছে, এবার গল্প হচ্ছে স্যার, এই আতরঞ্জি খেরা নামটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এখানে প্রথম লোহা পাওয়া যায়। লোহা, প্রথম লোহা পাওয়া যায় এই জায়গাতে, প্রথম লোহা পাওয়া যায় আতরঞ্জি খেরাতে। ঠিক আছে, লোহা ফার্স্ট পাওয়া গেছিল আতরঞ্জি খেরাতে। কোথায় আছে? উত্তরপ্রদেশে আছে। উত্তরপ্রদেশে আর কি আছে? আমরা একটু আগেই সরাই নাহার রায় পড়লাম, যেখানে চাষাবাদের নির্দেশন পাওয়া যায়। রাজস্থান, রাজস্থানের বাগড়ের কথা বললাম, যেখানে আমরা তোমার হচ্ছে গিয়ে এই সব থেকে বড় সাইড, এবং এখানেও হচ্ছে তোমার পাওয়া যায়, চাষাবাদের নির্দেশন পাওয়া যায়। অপশন নাম্বার সি এ দিয়েছে মহারাষ্ট্র। স্যার মহারাষ্ট্রের একটা জায়গা আছে কার্লে বলে, কার্লে, মহারাষ্ট্রের একটা জায়গা আছে কার্লে বলে, কার্লে বলে একটা জায়গা আছে মহারাষ্ট্রের। এই মহারাষ্ট্রের কার্লে এই জায়গাতেও কিন্তু ওই গুহাচিত্রের নির্দেশন পাওয়া গেছিল। আমরা যেমন পড়লাম ভীমবেটকাতে পাওয়া গেছে, ঠিক একই রকমভাবে মহারাষ্ট্রের কার্লেতেও কিন্তু গুহাচিত্রের নির্দেশন পাওয়া গেছে। ঠিক আছে, আচ্ছা আর আছে স্যার জম্মু কাশ্মীর। দেখো জম্মু কাশ্মীর থেকে দুটো নাম ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বুরজাহাম আর একটা হচ্ছে গুপকারাল। একটার নাম হচ্ছে বুরজাহাম আর একটা হচ্ছে গুপকারাল। গুপকাল বা গুপকারাল একই জিনিস। বুরজাহামে কি পাওয়া গেছে? বুরজাহামে অনেক কিছু পাওয়া গেছে। বুরজাহামে মেনলি পরে আবার কোশ্চেন আছে এটা নিয়ে, তখন আলোচনা করব। এখন মাথায় রাখো বুরজাহামে মানুষের এবং কুকুরের একসাথে কবর পাওয়া গেছে বুরজাহামে। গুপকারালে কি পাওয়া গেছে? পিট ডুয়েলিং, গর্তাবাস, গর্ত খুঁড়ে মানুষ যে নিচের মধ্যে বসবাস করত, সেই গর্তাবাসের নির্দেশন পাওয়া গেছে গুপকারালে। ঠিক আছে, এই বুরজাহাম এবং গুপকারালের নাম জম্মু কাশ্মীর থেকে মনে রাখবে, তাহলে হয়ে যাবে। নেক্সট চলে আসি, তাহলে সবগুলো হয়ে গেল এখানে। পরের কোশ্চেনে এখনই যেটা বললাম যে নিচের কোন জায়গায় প্রত্নতাত্ত্বিকবিদ 5টি কবরস্থল, বন্য কুকুর ও একটি হরিণের শিং পুনরুদ্ধার করেন? স্যার কোথায় করেছিলেন? বুরজাহামে করেছিলেন। বুরজাহামে করেছিলেন। কি কি পাওয়া গেছে বুরজাহামে? তাহলে
এখান থেকে দিয়েছে স্যার 5টা কবরস্থল পাওয়া গেছে, বন্য কুকুর পাওয়া গেছে, হরিণের সিং পাওয়া গেছে। দেখো আরআরবি তোমার হচ্ছে টিসির পরীক্ষা 2006 সাল, দিল্লি পুলিশ এসআই 2019 সালে সেম কোশ্চেন রিপিট করেছে। কোথায় পাওয়া গেছে? বোরজাহানে পাওয়া গেছে। ভীমবেটকা নিয়ে তো বলা হয়ে গেল। ভীমবেটকা নিয়ে বললাম স্যার ভীমবেটকা কোথায় আছে? মধ্যপ্রদেশের ভোপালে আছে। এই ভীমবেটকা গুহা চিত্র, স্যার ভীমবেটকা গুহা কত বছর পুরনো? 30,000 বছর পুরনো। এর যে চিত্রগুলো রয়েছে কত বছর পুরনো? 12,000 বছর পুরনো। আচ্ছা, আর একটা জিনিস এখান থেকে মাথায় রাখবে, আমরা এই ভীমবেটকা গুহা চিত্র আবিষ্কার করেছি কত সালে? 1957-58-তে আমরা এই চিত্রটা আবিষ্কার করেছি। 1957-58 সালে আমরা ভীমবেটকা গুহা চিত্র আবিষ্কার করেছি। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আর একটা এখান থেকে কোশ্চেন তোমাকে দিয়েছে, যে কোশ্চেন এরকমভাবে একটু ঘুরিয়ে দিয়েছে যে ভারতবর্ষের কোথায় গুহা চিত্রের নির্দেশন পাওয়া যায়? অপশনের নাম ভীমবেটকা ছিল না, অপশনে কার্লে ছিল? তাহলে অপশনে কি ছিল? অপশনটা একটু এর সাথে জিওগ্রাফিকে রিলেট করেছে। অপশনে দিয়েছে নর্মদা নদীর উপত্যকা। এবার গল্প হচ্ছে স্যার মধ্যপ্রদেশের যে ভূপাল, ভীমবেটকা, এই গুহাটা আছে বিন্ধ্য পর্বতের গায়ে। বিন্ধ্য পর্বতটা কিন্তু নর্মদা নদীর উত্তর প্রান্তে। এই বিন্ধ্য পর্বতকে তো নর্থ ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়ার মধ্যে ডিভাইডার হিসাবে ধরা হয়। তো ডিরেক্ট অপশন ভীমবেটকা না দিয়ে নর্মদা নদীর উপত্যকা অপশন দিয়েছে। তো নর্মদা নদীর উপত্যকাতেই বিন্ধ্য পর্বত আছে এবং বিন্ধ্য পর্বতের গায়েই রয়েছে ভীমবেটকা গুহা। তাহলে এই হিসাবেও কিন্তু অপশন দিয়েছে। ঠিক আছে, ওই হিসাবে পড়ে নিবে। আচ্ছা, এই সেম উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের আরেকবার কোশ্চেন ছিল, ওখানে বিন্ধ্য পর্বত অপশন ছিল, বিন্ধ্য পর্বত। তো বুঝতেই পারছো, লিঙ্ক করে 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 নেবে। বাদ বাকি তো হয়ে গেল। পাইসর, স্যার পাইসরে কি পাওয়া গেছে? পাইসরে তোমার হচ্ছে কুড়ে ঘর পাওয়া গেছে। পাইসরে কুড়ের ঘর পাওয়া গেছে, এটাও রেলের কোশ্চেন। পাইসরে কুড়ে ঘর পাওয়া গেছে, কুড়ে ঘর, কুড়ে ঘর পাওয়া গেছে। পাইসরে কুড়ে ঘরের নির্দেশন পাওয়া গেছে পাইসর। গুপকারালের তো কথা বললাম, গুপকারালে হচ্ছে পিট ডুয়েলিং বা গর্তাবাস পাওয়া গেছে। কোশ্চেন নাম্বার 7। বলছে নিচের কোনটি মৃৎশিল্প নয়? সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড 2023 সালের কোশ্চেন, যে নিচের কোনটি মৃৎশিল্প নয়, এদের মধ্যে কোনটা পোটারির নির্দেশন নয়? আমার অ্যান্সার হবে অপশন নাম্বার বি, সিসিই। এবার গল্প তাহলে বাকিগুলো কি? বাকিগুলো ওসিপি, এনবিপি, বিআরডব্লিউ, এগুলো কি জিনিস? এবার একটু ডিটেলসটা মৃৎশিল্প নিয়ে আমরা পড়ব। হেডলাইন করে দাও মৃৎশিল্প। মৃৎশিল্প, মৃৎশিল্প। প্রথম কথা হচ্ছে এই মৃৎশিল্পের জনক কাকে বলে? আচ্ছা, মৃৎশিল্পের গুরুত্বটা কি ইতিহাসে? বলছে ইতিহাসের আজকে আমাদের কাছে বৈদিক যুগ থেকে শুরু করে, বৈদিক যুগের সূচনাকাল প্রায় 1500 বিসি। এই 1500 বিসির পর থেকে আমাদের কাছে লিখিত এভিডেন্স আছে বলে, লিপি আছে বলে আমরা লিখিত এভিডেন্স থেকে ওই সময়কার সংস্কৃতি, ওই সময়কার কালচার, ওই সময়কার বিভিন্ন ধরনের সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। কিন্তু তার আগে হরপ্পা সভ্যতার তো লিপি আছে, কিন্তু সেই লিপির তো পাঠোদ্ধার করা যায়নি। তাহলে হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা জানবো কোথা থেকে? তার আগে প্রাগৈতিহাসিক যুগ, ওই সময়কার তো লিপিও পাওয়া যায়নি। তাহলে আমরা জানবো কিভাবে? বলছে সেইগুলো জানারই বিভিন্ন উপায়ের মধ্যে, যতগুলো উপায় ছিল তার মধ্যে একটা হচ্ছে মৃৎশিল্প। তার মানে মৃৎশিল্প প্রাগৈতিহাসিক যুগের একটা জলজান্ত সংস্কৃতিকে বহন করে নিয়ে এসে তাদের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করেছে আমাদের কাছে এই মৃৎশিল্প। আমরা এই মৃৎশিল্পগুলো ওই সময়কার পোটারি, বিভিন্ন ধরনের যে পাত্র, সেইগুলো দেখেই আমরা কিন্তু বুঝতে পারি যে ওই সময়কার মানুষের জীবনযাত্রা কেমন ছিল, মানুষ কি ইউজ করতো, তারা সমাজ ব্যবস্থা কেমন ছিল, তাদের সংস্কৃতি কেমন ছিল। তাহলে এটা কিন্তু একটা প্রাগৈতিহাসিক যুগের জলজান্ত একটা প্রমাণ হচ্ছে মৃৎশিল্প। বলছে এই মৃৎশিল্পের জনক কাকে বলা হয়? ফ্লিন্ডার্সকে বলা হয়। ফ্লিন্ডার্সকে বলা হয় মৃৎশিল্পের জনক। ইনি একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট, ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকবিদ ফ্লিন্ডার, একে মৃৎশিল্পের জনক বলা হয়, মাথায় রাখবে। যদি বলে ভারতবর্ষের মৃৎশিল্পের জনক কাকে বলা হয়? বিবি লাল হচ্ছে ভারতবর্ষের মৃৎশিল্পের জনক, বিবি লাল। এই বিবি লালের কথা আমরা আবারও পড়ব যখন আমরা কালীবঙ্গান পড়ব। কালীবঙ্গান যে আবিষ্কার করেছিল তার মধ্যে 2-4 জন ছিল, তার মধ্যে বিবি লাল একটা। লুসিপিউ টেরিটরি, বিবি লাল, একে থাপার, এরা প্রত্যেক কালীবঙ্গানের আবিষ্কারের সাথে যুক্ত।
তার মধ্যে বিবি লাল একটা। তো যাই হোক, আমার এখানে যেটা ইম্পর্টেন্ট, ভারতবর্ষের মৃৎশিল্পের জনক বলা হয় বিবি লালকে। যদি ওয়ার্ল্ডের সাপেক্ষে বলে ফ্লিন্ডার্স অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা আর কি, এই মৃৎশিল্পকে প্রত্নতত্ত্বের বর্ণমালা বলা হয়, অ্যালফাবেট অফ আর্কোলজি ডিপার্টমেন্ট, আর্কোলজি প্রত্নতত্ত্বের বর্ণমালা বলা হয়, প্রত্নতত্ত্বের বর্ণমালা বলা হয়, এবিসিডি বলা হয় এটাকে, প্রত্নতত্ত্বের বর্ণমালা বলা হয়, এই মৃৎশিল্পকে প্রত্নতত্ত্বের বর্ণমালা বলা হয়। আচ্ছা, বলছে এই মৃৎশিল্পের বয়স, আমি সাপোজ একটা মৃৎশিল্প পেলাম, আমি ধরে নাও এটা একটা আমি একটা পাত্র পেলাম, বলছে এর বয়স, আমি এটাকে দেখলাম এর বয়স প্রায় 12,000 বছর পুরনো। বলছে গল্প হচ্ছে আমি বয়সটা জানবো কিভাবে, ধরে নাও আমি কোনো জীবাশ্মের বয়স কার্বন ডেটিং দিয়ে জানতে পারবো, গাছের বয়স ওর গুড়ির সংখ্যাগুলো দিয়ে জানতে পারবো। তো এরকম তো প্রত্যেকটা জিনিসের আমাদের বয়স বার্থ সার্টিফিকেট দিয়ে জানতে পারবো। তো এরকম তো পোটারিরও এরও তো জানার নিয়ম আছে। বলছে যে এই মৃৎশিল্পের বয়স জানা যায় থার্মোলুমিনিয়াস পদ্ধতিতে, এর বয়স জানা যায় থার্মোলুমিনিয়াস পদ্ধতিতে। থার্মোলুমিনিয়াস পদ্ধতিতে মৃৎশিল্পের বয়স জানা যায়। পৃথিবীর সবার বয়স জানা যায়, শুধুমাত্র মেয়েদের বয়স বাদ দিয়ে। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট এই কটা পড়লাম। বলছে মাথায় রাখবে স্যার, এই যে মৃৎশিল্পের যেটা আবিষ্কার হলো, এটা হচ্ছে গোটা পৃথিবীর প্রথম রাসায়নিক খোঁজ। এটাকে গোটা পৃথিবীর প্রথম রাসায়নিক খোঁজ বলা হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট রাসায়নিক খোঁজ, রাসায়নিক, এটা প্রথম হচ্ছে রাসায়নিক খোঁজ। রাসায়নিক খোঁজ কোথায় প্রথম পাওয়া গেছে? একটু আগেই পড়লাম স্যার, উত্তরপ্রদেশের এলাহাবাদে প্রথম পাওয়া গেছে, চোপানি মান্ডোতে। এটা হচ্ছে প্রথম রাসায়নিক খোঁজ। যদি বলে প্রথম কোথায় পাওয়া গেছে ভারতবর্ষের, উত্তরপ্রদেশের এলাহাবাদের চোপানি মান্ডোতে প্রথম পাওয়া গেছে। কিন্তু যদি বলে সব থেকে বেশি কোথায় পাওয়া গেছে, তাহলে হবে হস্তিনাপুরে সব থেকে বেশি পাওয়া গেছে। যদি বলে সব থেকে বেশি, ম্যাক্সিমাম কোথায় আছে? হস্তিনাপুর। হস্তিনাপুরে সব থেকে বেশি পাওয়া গেছে, ম্যাক্সিমাম লেভেলে পাওয়া গেছে হস্তিনাপুরে, উত্তরপ্রদেশের হস্তিনাপুর, উত্তরপ্রদেশের হস্তিনাপুর। ঠিক আছে, এই গেল এই রিলেটেড গল্প। এবার এটাকে নিয়ে আরেকটু গল্পতে আসি। এই জিনিসগুলো কি বলছে, আমি যদি এটাকে 3টা ভাগে ভাগ করি, 3টা ভাগে মানে এক হচ্ছে হরপ্পা এরা, এক হচ্ছে বেদিকেরা, আর এক হচ্ছে মহাজনপদ, মানে বেদিক যুগের পরবর্তী ইতিহাস। বলছে হরপ্পা সভ্যতায় যে সমস্ত মৃৎশিল্পের নিদর্শন পাওয়া গেছিল, সেইগুলোর মধ্যে বেশিরভাগটা ছিল ওসিপি স্যার, ওরচরি, কালার, পোটারি। এখানে লিখে দিচ্ছি, ওরচরি, কালার, পোটারি। এটা স্যার কোথায় কোথায় পাওয়া গেছে? বলছে এই ওরচরি, কালার, পোটারি বা ওসিপি, এটা কোন কোন জায়গাতে বেশি পাওয়া গেছে? জায়গাগুলোর নাম লিখে নাও। সাহারানপুর, এটা ইউপির জায়গা, সাহারানপুর। আর কোথায় স্যার? মিরাটে পাওয়া গেছে, সাহারানপুর এবং মিরাটে পাওয়া গেছে ওসিপি। এগুলো বিভিন্ন কালার, তাদের যে বিভিন্ন ধরনের কালার, সেই কালারের উপর ভিত্তি করে নামগুলো রাখা হয়েছিল। একটা হচ্ছে ওসিপি, যেটা হরপ্পান এরাতে বা হরপ্পান সিন্ধু সভ্যতার সময়কালে বেশি এই ওসিপি কালার, এই যে ওসিপি, এইটাকে বেশি পাওয়া গেছে। তার মধ্যে যে দুটো অনেক জায়গাতে পাওয়া গেছে, সাহারানপুর এবং মিরাট, এই দুটো ইম্পর্টেন্ট জায়গা। বেদিক এরাতে PGW, পেন্টেড গ্রে ওয়্যার, এটা পাওয়া গেছে হচ্ছে, বুঝতে পারছো, ধূসর কালারের হবে। এটা যে মেনলি পেন্টেড গ্রে ওয়্যারটা পাওয়া গেছে, এটা পাওয়া গেছে মেনলি আলমগীরপুর।
আলমগীরপুর। আলমগীরপুর বলতো, আলমগীরপুরটার আরেকটা ইতিহাসে গুরুত্ব আছে। হরপ্পা সভ্যতার পূর্ব দিকের বিস্তার আলমগীরপুর পর্যন্ত, এটাও কিন্তু মাথায় রাখবে। হরপ্পা সভ্যতার পূর্ব দিকের যে বিস্তার ছিল সেটাও কিন্তু আলমগীরপুর পর্যন্ত ছিল। আলমগীরপুর বাদ দিয়ে আর কোথায় পাওয়া গেছে? হুলাস। হুলাস, এটাও মাথায় রাখবে, হুলাস। তাহলে পেন্টেড গ্রে ওয়্যার PGW, এটা আলমগীরপুরে পাওয়া গেছে আর হুলাসে পাওয়া গেছে। আর স্যার কি এখানে আর একটা পাওয়া গেছে স্যার, ব্ল্যাক রেড ওয়্যার, BRW, ব্ল্যাক রেড ওয়্যার। ব্ল্যাক রেড ওয়্যার, ব্ল্যাক রেড ওয়্যার কোথায় পাওয়া গেছে? এক হচ্ছে চিরান্দে পাওয়া গেছে, চিরান্দে পাওয়া গেছে। আর একটা নাম হচ্ছে টিকলি হাল, উপরে লিখে দিলাম, এখানে উপরে লিখে দিলাম টিকলি হাল। দুটো জায়গার নাম মনে রাখবে, চিরান্দ আর হচ্ছে টিকলি হাল। তাহলে কি কি দাঁড়ালো স্যার? এই হরপ্পান এরাতে ওসিপি পাওয়া গেছে। কোন দুটো জায়গায় পাওয়া গেছে? মেনলি সাহারানপুর এবং মিরাটে পাওয়া গেছে। বেদিক এরাতে PGW পেন্টেড গ্রে ওয়্যার পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? আলমগীরপুরে পাওয়া গেছে, হুলাসে পাওয়া গেছে। আলমগীরপুর নিয়ে কি বললাম? আলমগীরপুর হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতার পূর্ব দিকের বিস্তারের শেষ সীমানা হচ্ছে আলমগীরপুর। আলমগীরপুর কোন নদীর তীরে? আলমগীরপুর দাসক নদীর তীরে, মাথায় রাখবে, দাসক নদীর তীরে। যাই হোক, তারপরে কি পড়ছিলাম? আচ্ছা, এবার হচ্ছে BRW, ব্ল্যাক রেড ওয়্যার। এই ব্ল্যাক রেড ওয়্যার পাওয়া গেছে হচ্ছে গিয়ে এক চিরান্দে পাওয়া গেছে আর হচ্ছে টিকলি হালে পাওয়া গেছে ব্ল্যাক রেড ওয়্যার। হয়ে গেল। আর এক ধরনের আছে স্যার নর্দার্ন পলিশড ওয়্যার, NBP, নর্দার্ন ব্ল্যাক পলিশড, NBP বলছে। নর্দার্ন ব্ল্যাক পলিশ এটা কোথায় পাওয়া গেছে? এটা স্যার নর্দার্ন ব্ল্যাক পলিশ পাওয়া গেছে মেনলি হচ্ছে হস্তিনাপুর। এটা পাওয়া গেছে হস্তিনাপুর আর হচ্ছে ওই যে একটু আগে এখানে লিখবো কোথায়, এখানে লিখে দিচ্ছি। আর একটু আগে দেখো লিখলাম অতরঞ্জি খেরা, ওখানে পাওয়া গেছে অতরঞ্জি খেরা। তাহলে NBP দুটো জায়গাতে পাওয়া গেছে, একটা হচ্ছে হস্তিনাপুর এবং অতরঞ্জি খেরা, এই দুটো জায়গাতে NBP পাওয়া গেছে। এই চার ধরনেরই তোমার হচ্ছে মৃৎশিল্প আমাদের দেখা যায়। কি কি দেখা যায়? এক হচ্ছে স্যার, এক হচ্ছে OCP দেখা যায়, OCP স্যার অর্চরি কালার পটারি। এটা নর্মালি দুটো জায়গায় পাওয়া গেছে, একটা হচ্ছে স্যার সাহারানপুরে পাওয়া গেছে আর হচ্ছে মিরাটে পাওয়া গেছে। PGW পেন্টেড গ্রে ওয়্যার দেখা যায়। এটা বেদিক সময়কার, মেনলি বেদিক, এমন না যে এটা বেদিক সময় পাওয়া গেছে বলে পরে পাওয়া যায়নি বা আগেও পাওয়া যায়নি, পাওয়া গেছে মেনলি বেদিক সময়ে বেশি পাওয়া গেছে। PGWটা তাহলে কোথায় দেখা যায়? আলমগীরপুরে দেখা যায়, হুলাসে দেখা যায়। আলমগীরপুর নিয়ে কি বললাম? আলমগীরপুর হচ্ছে হরপ্পা সভ্যতার পূর্ব দিকের বিস্তার হচ্ছে আলমগীরপুর পর্যন্ত। এটা দাসক নদীর তীরে অবস্থিত। আচ্ছা, BRW ব্ল্যাক রেড ওয়্যার, এটা ব্ল্যাক রেড ওয়্যার পাওয়া গেছে চিরান্দে পাওয়া গেছে, টিকলি হালে পাওয়া গেছে। আর পড়লাম NBP নর্দার্ন ব্ল্যাক পলিশ, বলেছে এটা স্যার কোথায় পাওয়া গেছে? হস্তিনাপুরে পাওয়া গেছে আর অতরঞ্জি খেরাতে পাওয়া গেছে। ওই যে সব থেকে উন্নত মানের কিন্তু এই NBPটাই ছিল সব থেকে উন্নত মানের, যেহেতু পরের দিকে আবিষ্কার হয়েছে, বুঝতে পারছো ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তো NBPটা এর মধ্যে সব থেকে উন্নত মানের ছিল। তাহলে এই ছিল আমাদের তোমার হচ্ছে মৃৎশিল্প নিয়ে কিছু আলোচনা। প্রথম থেকে আরেকবার রিভিশন করি। মৃৎশিল্পের জনক বলা হয় ফ্লিন্ডার্সকে, ইনি একজন ব্রিটিশ আর্কোলজিস্ট। ভারতবর্ষের মৃৎশিল্পের জনক বলা হয় বিবিলালকে। প্রত্নতত্ত্বের বর্ণমালা বলা হয় এই মৃৎশিল্পকে। এটা বয়স জানা যায় থার্মোলুমিনিয়াস পদ্ধতিতে। এটাকে প্রথম রাসায়নিক খোঁজ হিসাবে ধরা হয়। হস্তিনাপুরে
সব থেকে বেশি মৃৎশিল্প পাওয়া গেছিল? প্রথম মৃৎশিল্প পাওয়া গেছিল এলাহাবাদে, ঠিক আছে, উত্তরপ্রদেশের এলাহাবাদে। এই গেল গল্প। তারপরে পড়লাম আমরা 4 ভাগে এই মৃৎশিল্পের 4 ধরনের মৃৎশিল্প আমাদের ভারতবর্ষে পাওয়া গেছে। তার মধ্যে হরপ্পা এরাতে ওসিপি পাওয়া গেছে। এর কোথায় কোথায় পাওয়া গেছে? সাহারানপুরে পাওয়া গেছে, মিরাটে পাওয়া গেছে। তারপরে হচ্ছে বৈদিক যুগে পিজিডাব্লিউ পাওয়া গেছে, এটা আলমগীরপুরে পাওয়া গেছে, হুলাসে পাওয়া গেছে। আলমগীরপুরটা হচ্ছে হরপ্পা সভ্যতার পূর্ব দিকের বিস্তার, দাসক নদীর তীরে অবস্থিত। তারপরে বিআরডাব্লিউ ব্ল্যাক রেড ওয়্যার পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে? চিরান্দে পাওয়া গেছে, টিকলিহালে পাওয়া গেছে। এনবিপি পাওয়া গেছে, হস্তিনাপুরে পাওয়া গেছে। আর কোথায় পাওয়া গেছে? অতিরঞ্জি খেলাতে পাওয়া গেছে, ঠিক আছে। এই আর তো কিছু নাই, এই কটাই ছিল। তাহলে কোশ্চেন নাম্বার 7 হয়ে গেল কমপ্লিট। নেক্সট আছে, বলছে নিচের কোথায় ধান চাষের নির্দেশন পাওয়া যায়? 4টা অপশন দেওয়া আছে, বলছে কোথায় ধান চাষের নির্দেশন পাওয়া যায়। দেখো, কোলদিহাতে ধান চাষের নির্দেশন পাওয়া যায়। এছাড়া বোলান ভ্যালিতেও ধান চাষের নির্দেশন পাওয়া যায়, বোলান উপত্যকায়। কোলদিহা এটা ইউপির একটা জায়গা, ইউপিতে অবস্থিত। ধান চাষের নির্দেশন পাওয়া গেছে। যদি উল্লেখ, দেখো একদম উল্লেখ করে দিয়েছে ধান চাষ বা চাল চাষ কোলদিহা। যদি বলে দেয় গম চাষ মেহেরগড়, যদি বলে দেয় জব চাষ ইরান, ওভারঅল চাষ লোহরাদিও, যদি লোহরাদিও অপশন না থাকে দেন মেহেরগড়। দমদমা সম্পর্কে আগেই বললাম, দমদমা ইউপির একটা জায়গা, এখানে হাড়ের অলংকার পাওয়া গেছে, হাড়ের স্তূপ পাওয়া গেছে, হাড়ের স্তূপ। যদি বলে হাড়ের স্তূপ কোথায় পাওয়া গেছে? দমদমা, প্রাগৈতিহাসিক যুগ। যদি বলে হরপ্পান এরাতে কাকে মৃতের স্তূপ বলা হয়? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো হচ্ছে হরপ্পান এরাতে মৃতের স্তূপ। আর যদি প্রাগৈতিহাসিক যুগের মৃতের স্তূপ বলে তাহলে দমদমা, এখানে হাড়ের স্তূপ পাওয়া গেছে। স্যার মহাদহ এটাও ইউপির একটা জায়গা, মহাদহ এটাও ইউপির জায়গা। এখানে কি পাওয়া গেছে? এখানে হাড়ের অলংকার পাওয়া গেছে, বিভিন্ন মেয়েদের গলার কানের হাড় দিয়ে, পশুর হাড় দিয়ে বানানো এই অলংকার পাওয়া গেছে মহাদহতে। কোলদিহাতে তো বললাম ধান চাষের নির্দেশন পাওয়া গেছে। মেহেরগড়ে তো বললাম, মেহেরগড়ে হচ্ছে গিয়ে গম চাষের নির্দেশন পাওয়া গেছে। আর যদি জব চাষ বলতো তাহলে ইরান অ্যান্সার হতো, ইরানে জব চাষ। চলে আসছে স্যার পরের কোশ্চেন 9 নম্বরে। বলছে কোন সময়কে ঐতিহাসিক গর্ডেন চাইল্ড বলেছেন বিপ্লব? বিপ্লব রেভলিউশন বলে আখ্যা দিয়েছেন। কোন সময়কে? নিওলিথিক যুগকে রেভলিউশন বলে আখ্যা দিয়েছেন। WBCS মেন্স 2017 সালের কোশ্চেন। কোন সময়কে তিনি বিপ্লব বলেছেন? কেন নর্মালি এটাকে তিনি বিপ্লব বলেছেন? কারণ বলা হয় এই সময় কৃষিকাজের একটা অদ্ভুতপূর্ণ বিপ্লব হয়েছিল। মানুষ পশুপালন থেকে, শিকার থেকে কৃষিকাজের দিকে ফুললি শিফট হয়েছিল। এই জন্য এটাকে আমাদের প্রাচীন যুগের বিপ্লব বলা হয়, নিওলিথিক সময়টাকে, ঠিক আছে। এবার এখান থেকে আরও 2-1টা উক্তিগুলো দেখে রাখ। ফার্স্ট লিখো হচ্ছে হিস্ট্রি is an unending dialogue between past and present. History is an unending dialogue between past and present. এই কথাটা E.H. কারের কথা। E.H. কার এই কথাটা বলেছিল। যারা হিস্ট্রি পরীক্ষা দিচ্ছ নেট জিআরএফ 2016 সালের কোশ্চেন। বলছে হিস্ট্রি ইজ অ্যান আনএন্ডিং ডায়ালগ বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। এটা কার উক্তি? E.H. কারের উক্তি, ঠিক আছে। E.H. কারের উক্তি মাথায় রাখবে। নেক্সট, হিস্ট্রি ইজ পাস্ট পলিটিক্স। হিস্ট্রি ইজ পাস্ট পলিটিক্স, এটা হচ্ছে সেলি।
শেলির উক্তি হচ্ছে হিস্ট্রি ইজ পাস্ট পলিটিক্স, এটাও সেম নেট জিআরএফ 2014 আর 2004 বা 2 এরকম। যাই হোক, এই বছরের কোশ্চেন হিস্ট্রি ইজ এ পাস্ট পলিটিক্স, হিস্ট্রি ইজ পাস্ট পলিটিক্স, শেলির উক্তি। ঠিক আছে। 3 নাম্বার দেখো, হিস্ট্রি বেসেস all its conclusion on rational evidences। এটা হচ্ছে হেরোডোটাসের উক্তি। হিস্ট্রি বেসেস অল ইটস কনক্লুশন অন রেশনাল এভিডেন্সেস, এটা হচ্ছে হেরোডোটাসের উক্তি। এই 3টা উক্তি স্যার মাথায় রাখবে। এটাও নেট জিআরএফ এর কোশ্চেন, 2013 সাল। ঠিক আছে, তাহলে কি কি দাঁড়ালো? বলছে গার্ডেন চাইল্ড বলেছে, কি বলেছে? বিপ্লব বলেছে। গার্ডেন চাইল্ড কাকে বলেছে? নিওলিথিক যুগকে বলেছে। কেন বলেছিল? বলছে এই সময় মানুষজনের মধ্যে যে কৃষিকাজের একটা বিপ্লব এসেছিল, এই কৃষিকাজের বিপ্লবটাকে তিনি বিপ্লব বলে আখ্যা দিয়েছেন, গার্ডেন চাইল্ড আখ্যা দিয়েছেন। কোন সময়টাকে? নিওলিথিক সময়টাকে। এই নিওলিথিক যুগে আর কি কি আবিষ্কার হয়? চাকার ব্যবহার হয়, হোমোসেপিয়েন্স মানুষের আবির্ভাব হয়। ঠিক আছে, এই সময় কৃষিকাজে আবির্ভাব হয়, স্থায়ীভাবে পশুপালন শিখে মানুষ, এগুলো সবগুলোই নিওলিথিক যুগে হয়েছিল। যদি আগুনের আবিষ্কার বলে, আগুনের আবিষ্কার কিন্তু প্যালিওলিথিক যুগ, একদম প্রথম সময় মানুষ আগুনের আবিষ্কার করে দিয়েছিল। এই সময় মানুষ তোমার হচ্ছে কোয়ার্টজাইট ম্যান ছিল, হোমোসেপিয়েন্স ছিল না। হোমোসেপিয়েন্স মানুষ আসে নিওলিথিক যুগে। তাহলে এই কটা গেল হচ্ছে এখান থেকে। চলে আসি আজকের শেষ কোশ্চেন নাম্বার 10, 10 নাম্বার। এটা এতক্ষণে পেরে যাওয়া উচিত। নিওলিথিক যুগে মানুষ কিসের ব্যবহার শিখেছিল? এখনই বললাম মানুষ চাকার ব্যবহার শিখেছিল নিওলিথিক যুগে। বাকিগুলো বুঝতে পারছো? আগুনের ব্যবহার শিখেছিল প্যালিওলিথিক যুগ, একটু আগেই বললাম প্যালিওলিথিক যুগে আগুনের ব্যবহার শিখেছিল। মাইক্রোলিথ সংস্কৃতি, এটাও আলোচনা হয়ে গেছে যে এটা মেসোলিথিক যুগে হয়েছিল। অস্থায়ী পশুপালন, এটাও আলোচনা হয়ে গেছে, মেসোলিথিক যুগে হয়েছিল। মধ্যপ্রদেশের আদমগড়ে ফার্স্ট হয়েছে। তো এই ছিল আজকের 10টা কোশ্চেন। ঠিক আছে, দেখতে থাকো। কালকে আবার নতুন সাবজেক্ট, নতুন কিছু নিয়ে আলোচনা হবে। আর কিবার কি ক্লাস হবে ডেসক্রিপশনে পুরোটা দেওয়া থাকবে, দেখতে থাকো। ভালো লাগলে শেয়ার করবে। ঠিক আছে।